ব্যস্ততম সড়ক শাহবাগে আইল্যান্ডের উপরে ছোট্ট একটি ঝুপড়িঘর। সেখানে গত ৬-৭ বছর ধরে মাথা গুঁজার ঠাঁই এক অসহায় মায়ের। কিন্তু এই মা আর তার সন্তানের কষ্ট দেখার মতন যেন কেউ নেই। অভাবের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করে থেমে যাননি সেই মা। নিজের সব সুখ বিসর্জন দিয়ে মেয়েকে পড়াচ্ছেন প্রামেডিকেলে। স্বপ্ন শুধু একটাই, মেয়েটা একদিন মানুষের মতো মানুষ হবে, সাদা অ্যাপ্রন গায়ে দিয়ে মায়ের সব কষ্ট মুছে দিবে। হঠাৎই আমাদের সঙ্গে দেখা হয়ে গেল সেই সংগ্রামী বোনটির সঙ্গে। ক্যামেরার সামনে আসতেই হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। আমি আমার মাকে অনেক ভালোবাসি। তাকে শুধু বলতে চাই যে আমার পৃথিবী আমার মা, আর আমার মায়ের পৃথিবী আমি। যদি আল্লাহ আমাকে এরকম কোনো তৌফিক দেয়, আমার মাকে আমি অনেক সুখে রাখবো। অনেক ভালোবাসি মাকে। চোখের জল মুছতে মুছতে বললেন, আমার মা অনেক কষ্ট করছে, রাস্তার পাশে এই ঝুপড়ি থেকে আমাকে পড়াচ্ছে। মা ঠিকমতো খায় না, মা আমার পড়াশোনা বন্ধ হতে দেয়নি কখনো। তার প্রতিটি কথা ছিল অসহায়ত্বের আর্তনাদ, আর একজন মায়ের সীমাহীন ত্যাগের গল্প। এই শহরে কত মানুষ বিলাসিতায় জীবন কাটায়, আর ঠিক সেই শহরের বুকেই একজন মা নিজের কষ্ট লুকিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ে চলছেন নীরবে। অসহায়ত্ব বোনটি শুধু বারবার বলছেন, আমাকে সহযোগিতা করার দরকার নেই, শুধু আমার মায়ের চিকিৎসার জন্য আপনারা একটু সহযোগিতা করুন। ঠিক আমার মা এত বছর বাইরে থেকে যে কষ্টটা করছে, তার সুদে আসলে তাকে ফেরত দিব। তাকে আমি এমন ভাবে রাখবো যে একটা মা তার সন্তানকে যেভাবে রাখে, আমি তাকে সেভাবে রাখতে চাই। আসলে ভাইয়া কষ্ট পায় তো লাভ নাই। আসলেই তো আমি গরিব, গরিব মানুষের কষ্টই কি আর ভালো লাগাই কি। আমার মা যদি রাস্তায় থেকে আমাকে এইভাবে পড়াইতে পারে, ওরা যদি আমার সাথে কথা না বলে, তাতে আমার কেন কষ্ট লাগবে? আমার আসল কষ্ট হচ্ছে আমার মাকে আমি একটা ছাদ দিতে পারি নাই, ঘর দিতে পারি নাই, একটা নিরাপত্তা দিতে পারি নাই। এত বড় একটা মেয়ে হয়ে আমার হাত পা সবই সবল, কিন্তু আমি আমার মায়ের জন্য কিচ্ছু করতে পারি নাই। আমার মা ছোটবেলা যখন আমি পড়তাম না, পড়তে চাইতাম না, মা বলতো যে পড়িস না, যে মা যখন মারা যাবে কি করবি, তখন খালি কাঁদতাম, কিছু বলতে পারতাম না। এখন মনে হয় আমাকে যদি আল্লাহ এই সুযোগ দিত যে নিজের আয়ু কাউকে দেওয়া যায়, তাহলে আমার জীবনের অর্ধেক আয়ু আমার মাকে দিতাম। আমার মা হচ্ছে গিয়া এক ধরনের মানসিক ডিসঅর্ডারে ভুগতেছে, হীনমন্যতা যাকে বলে। সে অনেক কিছু চিন্তা করে, অনেক কিছু ভাবে, কাউকে বিশ্বাস করতে পারে না, আর একটুতেই অ্যাগ্রেসিভ হয়ে যায়, চিল্লাচিল্লি করে, খারাপ ভাষায় কথা বলে। এই পরিবেশের সাথে তাকে খাপ খাওয়াইতে গিয়ে নিজে মেন্টালি ভাবে বিধ্বস্ত হয়ে গেছে। এখন আবার অনেক সময় দেখা যায় যে এক জায়গায় বসলে উঠে দাঁড়াইতে পারে না, কিছু সময় বসে থাকলে দাঁড়াইতে পারে না, তার শরীরে অনেক ধরনের রোগ বাসা বাঁধছে। করোনার পর থেকে 5-6 বছর হবে। করোনা তো 19 সালে হয়েছে, তা 26 সাল। উনি চাকরি করতো, মেডিকেলের একটা ইসেই থাকতো, দেখা যায় তো কোয়ার্টারে থাকতো, আবার নিজে বাসা ভাড়া করেও থাকছে। অনেক ভালো অবস্থায় ছিলাম আমরা, কিন্তু মায়ের এই মানসিক রোগ, এই কারণে আজকে সবকিছু শেষ। আমি চাইলেই পারি যে একটা চাকরি নিয়ে তাকে এইখান থেকে মুক্তি দিতে, আমি চাইলেই পারতাম। কিন্তু এই যে বললাম যে চাকরির যে বিষয়টা, আমি তো এসএসসি পাস করে হচ্ছে গিয়া কমিউনিটি প্যারামেডিক্সে ঢুকছি। এখন চাকরির যেই সব লেভেলগুলা, একটা ভালো চাকরি হোক আর যাই হোক, ইন্টার ছাড়া চাকরি এখন আর হয় না। এসএসসি তো এখন একটা বাচ্চাদের পড়াশোনা, আর সেই ক্ষেত্রে আমি যদি চাকরি খুঁজতে যাই, প্রথমেই বলে ইন্টার পাসের সার্টিফিকেট, যেটা আমার কাছে নাই, কারণ আমি ইন্টারটা পড়তে পারি নাই। যখন আমি শুনছি আমার মা রাস্তায় থাকতেছে, আমি তখন চাকরি নিয়ে বেরোতে চাইছিলাম, কিন্তু আমার চাকরিটা দেয় নাই। বলছে যে তুমি ইন্টার পাশে কি চাকরি করবা, এটা পড়ো, আর কয়টা দিন তোমার মা একটু দেখো থাকুক, যেহেতু কদিন থাকছে, আর 1 বছর কি 2 বছর থাকতে পারবে। তো আমি এরকম কাউন্সিলিং শুনতে শুনতে যে ভাবলাম, আসলে আমি যদি এখন এসএসসি পাস করে একটা চাকরি নেই, মাকে তো ভালোভাবে রাখতে পারবো না।
আমার দ্বারা সম্ভব হবে না। আমি যদি একটু পড়ি আর একটু কষ্ট করে, তাহলে হয়তো বা ভালো একটা চাকরি আমি পাবো, যেটাতে অসুবিধা হবে না দুইজন মানুষের চলা। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতো আমাকে নার্সিং পড়াবে বা নার্স বানাবে, যেটা আমি পারি নাই, কিন্তু তার কাছাকাছি গেছি। আর আমার স্বপ্ন আসলে যখন কষ্ট তো হয়, কষ্ট হবে না এমন না। 1 বছরে আমি এখানে প্রতি সপ্তাহে 2 বার আসার চেষ্টা করি মায়ের কাছে, কারণ আমি আসলে একটু সুস্থ থাকে। যখন বৃষ্টি হয় না, তখন তো এখানে বসার উপযুক্ত থাকে না। তখন আমি শুধু ভাবি যে আমার মা কোথায় যায় দাঁড়ায় আছে, কোথায় বসছে। রাত্রে যখন বৃষ্টি হয়, ঘুম থেকে উঠে চলে যায় এখান থেকে। একটা মানুষের ঘুম অবস্থায় যতটুকু শান্তি দরকার, আমার মা সেটুকুও পায় না। মায়ের স্বপ্ন পূরণ করতে এখন আমার যে মায়ের কষ্টটা ওইটাই দেখতে হইতেছে। কারণ আর কয়টা মাস পরে ডিসেম্বরের মধ্যে আমাদের পরীক্ষাটা হয়ে যাবে। তখন হয়তো বা আমি একটা চাকরি পাইতে পারি, আশা করা যায়। আসলে পাবো কিনা তা তো জানি না, কারণ এখন চাকরি পাইতে গেলেও টাকা লাগে, যেটা আমাদের কাছে নাই। এই লেখাপড়ার খরচটা বহন করতেছে অ্যাডভোকেট সালমা আলীর কাছে থেকে আমি পড়াশোনা করছি। তারই বন্ধু বা বান্ধবী হয়, তো সে হচ্ছে রেহিনুমা আন্টি, উনি হচ্ছে গিয়ে আমাকে পড়াইতেছে। প্রতি মাসে 6,000 টাকা উনি হচ্ছে আমার পড়াশোনা খাওয়া থাকার জন্য দিচ্ছে। আমি চাইছিলাম যে ওইখানে নিয়ে যে আমার মাকে উঠাইতে পারি কিনা, কিন্তু ওইখানের ওইরকম পরিস্থিতিতে মাকে তো রাখা যায় না। রাখবোই বা কিভাবে? আমি থাকতে জায়গা পাই না, কারণ আমার একটা বিছানা নাই, একটা বালিশ নাই, একটা তোষক নাই। আমি শুধু নামিয়ে একটা ঘরের মধ্যে থাকি। এই যে আমার গায়ের জামা কাপড় বলেন, যাই বলেন, একটা জুতা বলেন, আমার মা এই ফুলের টাকা দিয়ে করে দেয় আমাকে। আমি যেই সব ছেলে মেয়েদের সাথে চলাফেরা করি, ওরা বলতেও পারবে না যে আমার মা এতটা খারাপ অবস্থায় থাকে, আমাকে এগুলো দেয়। তো আমার সাথে কথাই বলবে না, অনেকেই কথা বলা বন্ধ করে দিচ্ছে। যারা এগুলো দেখছে তারা কথা বলে না। আমাদের যে হসপিটালের একটা গ্রুপ আছে মেসেঞ্জারে, তো ওর মধ্যে আমার অনেকগুলোই ফ্রেন্ড আছে, মেয়ে ফ্রেন্ডই, ওরা কেউ কথা বলে না। সত্যিটা জায়গা, কারণ ওরা জানতো না, ওদেরকে তো আমি বলি নাই। অবশ্যই আমি আমার মাকে নিয়ে অনেক গর্বিত। আমাকে আমার মা যতটুকু কষ্ট করে বড় করছে, যতটুকু স্যাক্রিফাইস করছে, এটা সব মায়েরা করে না। আমি লিখিত করে দিতে পারি যে আমার মা আমার জন্য যতটুকু করছে, সমাজের আর 10টা মা তার সন্তানের জন্য এতটুকু করে নাই। অনেক মা আছে ছাড়াছাড়ি হওয়ার পরে নিজের সুখটা বেছে নেয়, অন্য বিয়ে করে চলে যায়, কিন্তু আমার মা আমি হোমে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করছে, আমার সাথে কথা বলছে, আমার জন্য জিনিসপত্র নিয়ে গেছে। এই রাস্তায় থাকা বাজারে গেছে। সবসময় রান্না বান্না করা তো সম্ভব হয় না, কারণ এখন জিনিসপত্রের যে দাম, কেনা যায় না। মা হচ্ছে গিয়া হোটেলে খায়, আর যখন একটু হাতে টাকা জমাইতে পারে, ভালো কাজ করতে পারে, তখন যদি কিছু খাইতে মনে চায় নিয়ে আসে। কিন্তু মা আমাকে ছাড়া কখনো কিছু খায় না। একটা ভালো জিনিস যদি কখনো কিনে আনে, আমাকে ছাড়া কখনো কিছু খায় না। ফোন দিবে, যায় এটা করছি, খা। আমার মা এখনো ঘর নাই, বাড়ি নাই, এখনো যদি কিছু একটা রান্না করে, বলবে যে কিভাবে রান্না করবো বল, এভাবে খাবি, ওইরকম ভাবে রান্না করে। আমি তো তাকে কিছু দিতে পারি না, বা তার কষ্টটা আমি শেষ করতে পারি না, এটা কখনো আমাকে আমার মা বুঝতে দেয় না। আমাকে কখনো এটা বুঝতে দেয় না যে আমরা অনেক অসহায়। আমার মা কখনো বুঝতে দেয় না যে আমি একটা বড় মেয়ে, তার দায়িত্ব আমার নেওয়া উচিত, এটাও আমাকে কখনো বুঝতে দেয় না।